শুভ সন্ধ্যা সকলকে। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখছো, আর যারা পরেও দেখবে, তাদের সকলকেই শুভ সন্ধ্যা, আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের প্রথম লাইভ আমরা শুরু করছি। তো কেন আমরা এই পেজে লাইভে আসছি বা কি করছি সেটা আমরা একটু পরেই আলোচনা করব, বা কথায় কথায় আমরা সেটা বলবো। তো আজকের আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে পরিবারতন্ত্র। এইবার বিষয়টা হচ্ছে, পরিবারতন্ত্র হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি অংশ। সমাজ বিজ্ঞানকে কেন আমরা এই সাহিত্যের একটা বিষয়বস্তু করে তুলে তাকে আলোচনার বিষয়বস্তু করে তুলেছি, তারও অনেকগুলো কারণ রয়েছে। এবার সেই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেরি না করে শুরু করছি আজকে আলোচনা। তো প্রথমেই বলি, যখন আমরা পরিবার সম্পর্কে আলোচনা করব, তার আগে আমাদের যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের পরিবার হচ্ছে সমাজের সব থেকে প্রাচীনতম একটা অংশ। ঠিক আছে? এবার এই সম্পর্কে যে ধরনের জিকে প্রশ্ন বা জিকে ধরনের উত্তর হয়ে থাকে, সেই প্রশ্নে বা সেই ধরনের উত্তরে আমরা যাব না। ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে, পরিবার জিনিসটা এলো কোথা থেকে, তাই না? এবার পরিবার ফর্ম বা তৈরি হয় সাধারণত আমাদের রক্তের সম্পর্কের মাধ্যমে, তাই তো? এবার এই রক্তের সম্পর্কের মাধ্যমে পরিবারের আস্তে আস্তে, কিংবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, এই যে আমাদের বংশ রক্ষা হয়, এই বংশ রক্ষার মধ্য দিয়ে আমাদের পরিবারের যে গতি বা স্বাভাবিক যে গতি, সেই গতিটা সামনের দিকে এগিয়ে চলে। এবার বিষয়টা হচ্ছে, আমাদের সমাজ জীবনে পরিবারটার গুরুত্ব কি? পরিবার ছাড়া আমাদের সাধারণত সমাজ অচল। সমাজ কোনোভাবেই এগিয়ে চলতে পারে না পরিবার ব্যতীত, বা কোনো সভ্য একটা মানে কোনো একটা সভ্যতা টিকে থাকতে পারে না। সেই কারণে পরিবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই পরিবার আমাদের সাহিত্যে, আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, অর্থনীতিতে তথা বিভিন্ন যে আমাদের প্রেক্ষাপটগুলো রয়েছে বা আমাদের সমাজের বিভিন্ন ভিত্তিভূমিগুলো রয়েছে, সেগুলোতে কিভাবে আষ্টে পৃষ্ঠে যুক্ত হয়ে রয়েছে, সেই সব বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি এখন বিটুকে অনুরোধ করছি। বিটু, তুমি পরিবার সম্পর্কিত যে তোমার মূল্যবান বক্তব্য বা মূল্যবান আলোচনা, সেই দিকে তুমি একটু এগিয়ে চলো, তারপরে আবার আমি আসবো, আবার কথাবার্তা হবে। কার্তিক, তুই যা বলেছিস তা একদম ঠিক। আমি প্রথমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর পরিবারতন্ত্র বিষয়টা প্রথম তো তোর মস্তিষ্ক প্রসূত। তুই প্রথম বলেছিলি যে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। আমার কোনো ধারণাই ছিল না এই বিষয়ে। তো এর এর জন্য আমি প্রথমে যা ভাবলাম, তো হঠাৎ করে আমার একটু মনে হলো যে সত্যি তো পরিবারতন্ত্র আসছে তো আমাদের আদিম একেবারে যুগ থেকে। যদি বলা যায় আমাদের পূর্বপুরুষেরই কথা যদি বলা যায়, আদিম মানুষের কথা, তাহলে আদিম মানুষ যখন সভ্য হলো, তখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার ঐক্যবদ্ধতা, তাই না? যখন ও ঐক্যবদ্ধ হতে শিখল, তখন দেখা যাচ্ছে যে ওর ওই সভ্যতার যে মাপকাঠি, সেটা তার মধ্যে থেকে আসছে। যেমন ঐক্যবদ্ধতা, সভ্যতার মাপকাঠিতে বিচার করা হচ্ছে তার দায়িত্বপূর্ণ আচরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তো আমার মনে হয় যে মুহূর্তে আদিম মানুষ সভ্য হতে শুরু করলো, মানে তথাকথিত ভাবে সভ্য, সে শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি প্রয়োগ করতে শিখলো, তখন থেকে কোথাও যেন ওর একটা দায়িত্ববোধ বলে গড়ে উঠলো কোনো একটা চিন্তা, যে অমুক মানুষগুলোর প্রতি আমার একটা দায়িত্ব আছে। তো আমার মনে হয় এখান থেকে জন্ম হয়েছে পরিবার। পরিবার চিন্তাটা এখান থেকে সম্ভবত শুরু হয়েছে। এবং একটা জিনিস তো আমরা দেখি যে পরম্পরা, একটা ঐতিহ্য, এটার বহন করছে কিন্তু পরিবার। যদি আমরা খুব গোড়ার দিকে যাই, তাহলে আমরা দেখব যে কোনো পরম্পরা, আমরা আমাদের যে কোনো সংস্কৃতিকে, যে কোনো ঐতিহ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তো তা মূলত পরিবারের ভেতর দিয়ে এগোয়। এবার এইখানে পরিবার বলতে কি আমরা কেবলমাত্র চার দেওয়াল, একটা ছাদ আর একটা মেঝে ভাবি? আমার তো তাই মনে হয় না। কারণ পরিবার কিন্তু অনেক ধরনের হয় বলে আমার মনে হচ্ছে। শ্রেণী বিভাগ করলে সব থেকে প্রথম আমাদের এই বর্তমান সমসাময়িক দেশকালের পরিস্থিতিতে যদি বিচার করা যায়, সব থেকে বড় পরিবার হচ্ছে রাজনৈতিক পরিবার। এই যে আমরা একদম এতগুলো যে পার্টি দেখছি আজকের দিনে, এরাও তো একটা পরিবার নাকি? প্রত্যেকটা পার্টি কিন্তু একটা পরিবার। তারা নিজেদের সদস্যদের রক্ষণাবেক্ষণ,
তাদের চিন্তাধারার স্রোতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, এবং সৎ হোক অসৎ হোক যেমনই হোক নিজের পরিবারের প্রধান। তো এটা রাজনৈতিক একটা পরিবার হতে পারে। এরপরে একটা আছে সামাজিক পরিবার। এই যে আমরা কতগুলো ঘর নিয়ে তথা কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হচ্ছে, এবং আমরা পরস্পরের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে পরস্পরের সাথে একটা সুন্দর সম্পর্কের মধ্যে টানাপোড়েনের মধ্যে পড়ে গিয়ে আমরা একটা জীবনকে অতিবাহিত করছি। তো এটাকে বলা যেতে পারে সামাজিক পরিবার। খুব নোট ভিত্তিক যদি আলোচনা না হয় তাহলেও কিন্তু আমরা বলবো শ্রেণী বিভাগের মধ্যে রাজনৈতিক পরিবার আর সামাজিক পরিবার একটা সাংসারিক পরিবার হয়, যে স্বামী স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন এদের সবাইকে নিয়ে একটা সাংসারিক পরিবার হতে পারে। এর পাশাপাশি আরেকটা হয়, আমার মনে হচ্ছে মূল্যবোধ জনিত পরিবারও হতে পারে। কেমন, যে আমরা প্রত্যেকে কিন্তু এই সমাজে আছি একটা না একটা মূল্যবোধকে কেন্দ্র করে। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু মূল্যবোধ আছে, তার কিছু দোষ আছে, কিছু গুণ আছে, এইসব তাকে কিন্তু ধীরে ধীরে তার চরিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু সমর্থ বলা যায়। যেমন আমরা যদি এখন বলি যে একজন পুলিশ, পুলিশ শব্দটার সাথে কিন্তু কোনো বিশেষ একটা মুখ আমাদের সামনে ভেসে উঠছে না, বরং একটি পোশাক এবং পোশাকের সাথে তার কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু জড়িয়ে থাকছে, যেটাকে আমরা পুলিশ বলি। তো পুলিশ পরিবার আছে একটা, চিকিৎসক একটা পরিবার আছে, শিক্ষক একটা পরিবার আছে। তো এইভাবেও আমরা দেখতে পারি পরিবারের বিষয়টাকে। আবার পাশাপাশি ধর্মীয় পরিবারও হয়, হিন্দু ধর্মকে কেন্দ্র করে হিন্দু পরিবার একটা তৈরি হচ্ছে, মুসলমান ধর্ম যে শাসকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্ম, যাই হোক জৈন ধর্ম, সবকিছুর একটা পরিবার। তো এই পরিবারকে কেবলমাত্র চার দেওয়ালের মধ্যে না ধরে আমার মনে হয় যে পরিবারের একদম গুরুত্বপূর্ণ কথা হলো যে পরিবারকে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজে একটা দুটো নয়, ভিন্ন ভিন্ন ধরনের অনেক অনেক সংজ্ঞায়িত করা যাবে এমন প্রচুর পরিবার আছে। আমরা আমাদের সামাজিক পরিবার আছে, সাংস্কৃতিক পরিবার আছে, যে পরিমণ্ডলে আমরা থাকছি, সেই রাজনৈতিক পরিবার আছে, ধর্মীয় পরিবার আছে, সব রকমের পরিবার। তো এই পরিবারের সূচনা হচ্ছে সে আদিম যুগ থেকেই, যখন থেকে মানুষ একটু একটু করে শিখলো, গুহাবাসী মানুষ বাইরে আসতে শিখলো, গাছে থাকা মানুষ ধীরে ধীরে ভাবলো যে না, কেননা আমি পায়ে হেঁটে খাদ্য সংগ্রহ করি, ধীরে ধীরে সে পশুপালক হলো, ধীরে ধীরে নদীমাতৃক সভ্যতা গড়ে, এগুলো তো আমরা সব জানি। তবে যখনই সে এগিয়েছে কোথাও যেন মনে হচ্ছে একটা ঐক্যবদ্ধ একটা দল তৈরির ব্যাপার। এই দল এবং দলের প্রত্যেকের সুরক্ষার দায়িত্ব নেওয়া, নিজের কর্তব্য এবং অধিকারকে বুঝে নেওয়া, এখান থেকে কোথাও যেন একটা মনে হয় পরিবারতন্ত্র সে সময় রোপণ করা হয়েছে আমাদের চিন্তা চেতনায়, এবং আমাদের জিনগত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। পরিবারই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমার কাছে মনে হয় যে ফ্যামিলিজম বা পরিবারতন্ত্র এই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে। আবার আমি তোর কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে চাইছি, তারপরে আবার আলোচনা হবে। একদম অবশ্যই, মানে একদম সহমত আমি এই বিষয়গুলোর সঙ্গে, যে আমাদের এই পরিবার সম্পর্কে এক কথায় যদি বলতে যাই, আমাদের মানব সভ্যতার যখন বিকাশ শুরু হয়নি, যেমন গুহা থেকে আমরা বললাম, সেই সময়ই মানুষের একটা গোষ্ঠী প্রবণতা তৈরি হয়েছে। এবার গোষ্ঠী প্রবণতা, গোষ্ঠীটা একটা বড় একটা অংশ। যেমন আমরা যদি সমাজ বিজ্ঞানের অংশে যাই বা পরিবারকে সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে একটা রাষ্ট্র যখন গঠন হবে, রাষ্ট্র গঠনের প্রথম যে ভিত্তিটা বা প্রথম যে আমাদের ফর্মটা, সেটা পরিবার। অর্থাৎ সেখানে কয়েকজন মানুষ, তারা বায়োলজিক্যাল সম্পর্কে যুক্ত বা রক্তের সম্পর্কে যুক্ত কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ। এবার তারা কি করছে, তাদের যে এই যে পরিবারের তাদের যে মানে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে তারা ভবিষ্যৎ প্রজন্মের দিকে ত্বরান্বিত করতে চাইছে। কিসের মাধ্যমে হবে সেটা? সেটা তার রক্তের মাধ্যমে হবে, তাই তো? দেখো, আমি এটা মনে করি যে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার দুটো উদ্দেশ্য। এক হচ্ছে, হয় মানুষ অমর হয়ে যাবে। এবার এই 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 দিনে এই যুগে অমর হওয়া সম্ভব নয়। হ্যাঁ, এবার আরেকটা অপশন থাকছে, সেটা হচ্ছে অর্থাৎ বংশ বিস্তার করা। মানে এই যে আমি, হ্যাঁ, আমি বেঁচে রয়েছি এবং আমি যে আমি আমার এই আমিত্বকে বজায় রাখতে চাই কিভাবে? আমি বংশ বিস্তারের মাধ্যমে। অর্থাৎ এই যে বর্তমানে আমি এবং বিটু দাস, তুই এই যে দুজন মিলে সরাসরি লাইভে রয়েছি, আমরা আমাদের কত পূর্বজন্মের রক্তকে বা তাদের বৈশিষ্ট্যকে বা তাদের সেই যে অংশটা, সেটাকে আমরা বহন করছি। কিংবা ভবিষ্যৎ প্রজন্মে যখন আরো আমাদের বংশ বিস্তার হবে বা আগের দিকে এগিয়ে যাবে, তারাও কিন্তু সেই একই জিন সেটাকে বহন করে নিয়ে চলবে। এক কথায় বলা যায় যে পরিবারকে বাদ দিয়ে কোনো চিন্তা হতে পারে না পৃথিবীতে।
যত রকমের চিন্তা এসেছে, যা এসেছে, তার ধারক এবং বাহক হচ্ছে পরিবার। ওই জন্য যে সমস্ত সন্ত সাধু বা যারা বলে থাকে যে বা মানে সন্তান উৎপাদন করা কিংবা সন্তান প্রতিপালন করা এইটা ঠিক নয়, তারা সাধু সন্ন্যাসীদের কথা হতে পারে, কিন্তু সেই সন্ন্যাসীদের কথা শুনবার মতো লোকও তো প্রয়োজন না, isn't it? ঠিক ঠিক ঠিক। কারণ পরিবারে যদি না থাকে, মানুষই যদি না থাকে, তা কারা শুনবে তাদের কথা? হুম। তাদের এই বই, এত বই, এত এত বই, তাদের এই সমস্ত বইপত্র সমস্ত কারা পড়বে, কারা এইখান থেকে জ্ঞান অর্জন করবে? সভ্যতা কোন দিকে এগিয়ে যাবে তার কোনো দিশাহীন হয়ে পড়বে সভ্যতা। পরিবারকে বাদ দিয়ে কিচ্ছু সম্ভব নয়, এক কথায়। আচ্ছা, এই পরিবারে কিন্তু একটা মজার জিনিস রয়েছে। যদি আমরা এর ব্যুৎপত্তিগত অর্থের দিকে যাই, এই পরিবার কথাটি প্রথম এসছে কিন্তু কৃতদাস থেকে। আচ্ছা। আচ্ছা, যারা কৃতদাস মানে রোমান ভাষাতে মানে এই ফ্যামিলি কথাটি ফ্যামুলাস থেকে এসেছে, যার অর্থ ছিল হচ্ছে কৃতদাস। অর্থাৎ যারা কৃতদাস ছিল তাদেরকে বলা হতো একটা পরিবার। এবার পরবর্তীকালে যখন সমাজ পরিবর্তন হবে, বিবর্তন হয়, আমরা দেখেছি যত সভ্যতার বিকাশের দিকে সমাজ এগিয়ে চলেছে, তত নিজেদের এই সমস্ত যে আগের যে কনসেপ্ট গুলো পুরাতন, যে যে মনোভাবগুলোর মধ্যে বর্বরতা যুক্ত রয়েছে, সেগুলোকে যত আমরা বিকাশের পথে ক্রমাগত এগিয়ে চলেছি, আমরা সেগুলো সেই বাহুল্যগুলোকে বর্জন করেছি। এই বর্জনের পথে আমাদের বিবর্তন হতে হতে পরিবার বলতে বর্তমানে যা বুঝি আমরা, সেটা হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক এবং বৈবাহিক বন্ধন। আচ্ছা, রয়ে গেল এবার আমাদের ধর্মীয় পরিবার বা রাজনৈতিক পরিবার বা অর্থনৈতিক পরিবার বা যেগুলো। আচ্ছা, এখানে একটা বিষয়ে আমার দ্বিমত রয়েছে তোর সঙ্গে, সেটা হচ্ছে যেমন এই যে ধর্মীয় পরিবার, মানে পরিবার বলাটা কি অত সহজ হয়? মানে এই আলোচনার পরে মানে আমি যদি বলি আমি তোর পরিবারের অংশ, এই কথাটা কিন্তু অনেক মুশকিলের একটা জায়গা হয়ে যেতে পারে। মানসিক ভাবে আমি হয়তো তোর সঙ্গে তোর পরিবারের অংশ হতে পারলাম, কিন্তু বায়োলজিক্যালি বা আমরা জৈবিক ভাবে কিন্তু কোনো মতেই তোর পরিবারের সঙ্গে আমি মানে এক হতে পারি না বা হতে পারবো না। এইটা একটা আমার একটা দিক বলে মনে হয়েছে হুম। পরিবারের। এইবার পরিবারের যে বিভিন্ন আমাদের সাহিত্যে কি আলোকপাত রয়েছে তার আমরা দেখেছি। দেখ, বিভিন্ন সাহিত্যিকই যে আলোচনা করেছে বা বিভিন্ন রকম ভাবে তারা চরিত্র নির্মাণ করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু পরিবারকে কেউ কখনোই অবহেলা বা কম গুরুত্ব দেননি। আমরা যদি আমাদের খুব সবার প্রচলিত একটা উপন্যাস যদি আমরা ধরি জাগরি, আমরা সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জাগরি উপন্যাসে দেখেছি নীলু, বিলু এবং তার বাবা একই বাড়ির সদস্য, বাকি বা একই পরিবারের সদস্য, এমনকি তার মা। চারটি মানুষের রাজনৈতিক আদর্শ একই পরিবারের থেকে, চারটি মানুষের রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ ভিন্ন, তাই তো? আমরা দেখেছি এগুলো। তার বাবা গান্ধীবাদীতে বিশ্বাস করেন, হ্যাঁ, তার মা যেহেতু তার বাবার সহধর্মিণী, এবার তার সঙ্গে সারাটা জীবন এই যে পথ চলবে তার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, হ্যাঁ, বা অগ্নি সাক্ষী রেখে যে তিনি করেছেন যে হ্যাঁ আমি আজীবন তোমার সঙ্গে থাকবো। এই যে তার স্বামীর বিশ্বাসের প্রতি বিশ্বাস থেকে তিনি অন্ধ ভক্তের মতন তার স্বামীর আদর্শকে মেনে চলছেন। পাশাপাশি তারই সন্তান, তারই রক্ত যাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেই নীলু এবং বিলু, তারা সম্পূর্ণ আলাদা একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস। আবার কমিউনিস্টে চলে যাচ্ছে, মার্ক্সবাদে চলে যাচ্ছে। ঠিক ঠিক। একদম 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 একজন একজন মনে করছে স্বাধীনতা মানে হচ্ছে আমাদের যেহেতু ব্রিটিশ জাতি আমাদের উপরে যে ধরনের বর্বরোচিত আচরণ করছে, তো তারা তাদের সঙ্গে যদি আমরা নম্র ব্যবহার করি বা ভদ্র ব্যবহার করি, তাহলে তারা কিছুতেই কিন্তু আমাদের স্বাধীনতা দেবে না। আমাদের প্রত্যেকটা যে রাজনৈতিক আদর্শ ছিল আমাদের স্বাধীনতার পূর্বে তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল কিন্তু স্বাধীনতা, ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ। কিন্তু তাদের আদর্শ বা পথ ছিল আলাদা। তা আমরা দেখলাম একই পরিবার, যে পরিবারের সন্তান নীলু এবং বিলু ছোটবেলা থেকে বা ছেলেবেলা থেকেই তার বাবার আদর্শকে দেখে বড় হয়েছে, অথচ সেই পরিবারের মধ্যে থেকে তাদের কিন্তু রাজনৈতিক মতাদর্শ পৃথক হয়ে যাচ্ছে। মানে একটা সম্পূর্ণ ভিন্ন একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। একই পরিবারের অন্তর্গত হয়েও শেষমেশ যে মায়ের বক্তব্যে ফুটে উঠেছিল একদম যে গান্ধীজিকে ভগবান হিসেবে মানেন না, তিনি আর চান না এই রাষ্ট্রে থাকতে। অর্থাৎ একই পরিবারের মধ্যে থেকে তাদের সেই শাখাগুলো বিচ্ছিন্ন হয়ে গেল। আবার যখন বিচ্ছিন্নতার জায়গায় আসলো, তখন সঠিক পরিবারের ভিতরে আবার পরিবার খুঁজছে। তো একদম যেন হ্যাঁ মানে
চিন্তার ভেতরে চিন্তা, পরিবারের ভেতরে পরিবার জন্ম, এই দিকটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। একজন তোর কথা যদি বলা হয় এই রাষ্ট্রের কথা, তো পরিবারকে ক্ষুদ্র রাষ্ট্রের সাথে তুলনা করেছেন একজন দার্শনিক লুইজি বোনাল্ট বলে একজন। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে পিতা হচ্ছে সংসারে শক্তি আর সন্তান হচ্ছে একটা সাবজেক্ট, বিষয়। আচ্ছা, মা হচ্ছে মন্ত্রী একদম রাষ্ট্রের সাথে তুলনা যদি করা যায় পরিবারকে, ঠিক আছে। তো পিতা হচ্ছে একেবারে অ্যাক্টিভ পার্সন, যে প্রচন্ড সক্রিয় এবং শক্তিশালী, কিন্তু শিশু হচ্ছে পুরো প্যাসিভ, দুর্বল। এই দুকে যে জয়েন্ট করে রাখতে পারে সে হচ্ছে মা, মন্ত্রী, যে এই দুটো শক্তির আনুপাতিক একটা শব্দ হয়ে দাঁড়াচ্ছে, মধ্যবর্তী একটা শব্দ হয়ে দাঁড়াচ্ছে। তো ওরও ওই ধারণাটা একটু ভালো লেগেছে আমার। তবে এইখান থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে এই মুহূর্তে, যেমনটা তুমি বললি জাগরিক কথা, তো পরিবারতন্ত্রকে যদি বলা হয় তো একেবারে তারা সংকটে যদি ওই ধাত্রী দেবতার কথা ভাবা যায়, তো আমার কেন জানি হয় তো আমার কেন জানি মনে হয় যে পরিবার বা থেকে ক্রমাগত মানুষ কিন্তু নিজের দায়িত্ববোধ, নিজের কর্তব্য, অধিকারগুলো ধীরে ধীরে বুঝতে বুঝতে কোথাও একটা জিনিস বুঝতে শিখে যায়, সহনশীলতা কাকে বলে। এবং ওই ক্ষুদ্র পরিবার তার ভেতরে ধীরে 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 একটা ঐক্যবদ্ধতার, একটা সহিষ্ণুতার বীজ বপন করে, এবং এই সহিষ্ণুতায় ধীরে ধীরে তাকে কিন্তু ছোট পরিবার থেকে একটা বড় পরিবারের সাথে যুক্ত হতে সাহায্য করে। যেমন খেলাধুলার মধ্যে দিয়ে আমরা করি, খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের সংযম বাড়ে, ধৈর্য শক্তি বাড়ে, শক্তি বৃদ্ধি পায়। তেমনি পরিবার যদি খুবই সুষ্ঠু পরিবার হয় এবং যদি আদর্শ পরিবার হয়, তাহলে সেই ঘর থেকে আমরা কিন্তু বৃহত্তর জগতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের। যেমন আমার এখানে এই পরিবারবাদ থেকে জাতীয়তাবাদের রূপ পাওয়া যায় বলে আমার মনে হয় একটা জায়গা থেকে। পরিবারবাদ থেকে জাতীয়তাবাদ কিভাবে আসতে পারে, যদি এখন আমরা ওই ধাত্রী দেবতা উপন্যাস বা এই ধরনের দেশাত্মবোধক উপন্যাসগুলোকে যদি ইকুয়াল করে দেখার চেষ্টা করি, তো আমরা একটা জিনিস দেখতে পাবো। ধরে নিলাম দেশ ইজুকাল টু এখন আমার কাছে একটা ঘর, ওকে, আর দেশবাসী এখন বর্তমানে আমার ওই ঘরের সদস্য, অর্থাৎ আমার পরিজন। সুতরাং দেশের সংকট আমার ঘরের সংকট আমি অনুভব করছি, দেশের কল্যাণ আমার কল্যাণ। কোথাও যেন তখনই আমার ওই ছোট পরিবার কেন্দ্রিক চিন্তা বৃহত্তর পরিবারে গিয়ে, বৃহত্তর দেশকালের ব্যক্তিতে গিয়ে একটা বড় স্তরে গিয়ে পৌঁছে যাচ্ছে, যেখানে আমি আর কেবল চার দেওয়ালের মধ্যে আটকে থাকছি না, এই সমগ্র দেশটা, এই ভূখণ্ডটা এবং সকল মানুষের মধ্যে আমার একটা কর্তব্যবোধ, একটা দায়বদ্ধতা, সৌভ্রাতৃত্ব বোধ একটা গড়ে উঠছে। তো এই পরিবার চিন্তাই কোথাও যেন মানুষকে বড় করে বলে আমার মনে হয়, এবং ধীরে ধীরে এই পরিবারবাদটাই কোথাও জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদে পরিণত হতে পারে বলে আমার একটা মনে হয়েছে। না, একদম একদম, অর্থাৎ ব্যক্তি আমিকে সর্বজনীন আমিতে পরিণত করছে। হ্যাঁ, ঠিক, এইটা একটা কথা। ব্যক্তি আমিকে সার্বজনীন আমিতে পরিণত করছে এই পরিবার। পরিবার আই মিন এই, এবং তার পাশাপাশি জাতীয়তাবাদের যে যে উন্মেষ ঘটছে সেটা আমরা দেখছি। সেই জাতীয় দেবতা প্রসঙ্গে বলছি, সেখানে তার পিসি শিবুকে যখন বলছে যে শিবু মানে শিবু, এই যে সেখানে দেখলাম যে তাদের পরিবারতন্ত্রের বা পরিবারকে ধরে রাখা, এই যে তাদের জমিদার তন্ত্র ছিল, যেটা তাদের পরিবারের একটা বৈশিষ্ট্য, এত কাল ধরে তাদের জমিদার তন্ত্র তাদের আছে। তো তারাশঙ্কর তার উপন্যাসে আমরা বরাবরই দেখতে পাই যে একটা হচ্ছে সামন্ততান্ত্রিক বা ফিউডাল একটা সিস্টেম, এবং সেই সিস্টেমটা চলে যাচ্ছে, আস্তে আস্তে মুছে যাচ্ছে। আর সেই জায়গায় আমাদের ক্যাপিটালিজম বা ধনতন্ত্র সেটা আস্তে আস্তে করে সেখানে এসে বসে যাচ্ছে। অর্থাৎ সমাজতন্ত্র বা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবলুপ্তি হচ্ছে, পাশাপাশি ধনতান্ত্রিক একটা ব্যবস্থা নতুন সেটা জায়গা করে নিচ্ছে। যেখানে আমরা দেখছি শিবু, তাদের একটা পরিচয় হচ্ছে তারা জমিদার পরিবারের সন্তান। এবার তার পিসিমা সেই জমিদার যে তাদের মনোভাব, সেই মনোভাবের প্রতি একদম দৃঢ় সংকল্পবদ্ধ। এবার সেইভাবেই শিবুকে শিক্ষা দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মা পাশাপাশি আমরা দেখছি শিবুকে বলছে, দেশ কি মাটি শিবনাথ, দেশ কি মাটি, দেশকে খুঁজতে হয় গ্রামের মানুষের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে। অর্থাৎ এই যে দেশের একটা দেশ বলে যে জিনিসটা আমরা আর কি বুঝি, আর কি দেশ একটা ভূখণ্ড মাত্র নয়। হ্যাঁ, এটা একটা ভূখণ্ড, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখলে আমি দেশকে খুঁজে পাবো না। হ্যাঁ, আমাদেরকে খুঁজতে হবে দেশের জনগণের মধ্যে, দেশের মানুষের মধ্যে দেশের
মনোভাবের মধ্যে একটা আদর্শ নিয়ে একটা দেশ গঠিত হয়। এই যে হ্যাঁ, একটা বিশাল বড় ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের যে আয়তন মোটামুটি ইউরোপের একটা বিভিন্ন সমস্ত দেশগুলো মিলে তার থেকে হয়তো ছোট হয়ে যাবে, কিন্তু আমরা কিভাবে আমরা সবাই যুক্ত হয়ে আছি, ইউনাইটেড হয়ে আছি একটা আদর্শকে সামনে রেখে, তাই তো? ঠিক। তো এটাও কিন্তু একটা পরিবারের কনসেপ্ট থেকে একটা বৃহত্তর পরিবারের একটা পরিকল্পনা। এইটা চলে গেল আমাদের এই এই দিকটা, আমার সমাজ বিজ্ঞানের দিকটা। এবার এই রাজনীতি প্রসঙ্গে যখন আমরা জাগরি আলোচনা করলাম, সেখানে দেখলাম মানুষ কতটা সেই সময়ে ব্রিটিশ পিরিয়ডে থেকেও মানুষ কতটা স্বাধীন চিন্তা চেতনায় মানে বিশ্বাস করত। কিন্তু পাশাপাশি এখন যদি আমরা দেখি, এখন দেখি হ্যাঁ অমুক রাজনৈতিক নেতা তার সন্তান সেই রাজনৈতিক দলেই অংশগ্রহণ করছে, এবং এবং সে কি করছে, তার পিতার যে এতদিনের সাম্রাজ্য তৈরি করেছে বা রাজনীতিতে যে একটা ফেস তৈরি করেছে বা একটা ইমেজ তৈরি করেছে, সেই ইমেজটাকে কাজে লাগিয়ে সে আরো কি করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার বিভিন্ন হ্যাঁ, রাজনৈতিক দল একে অপরকে কিন্তু গালমন্দ করে এই বিষয় নিয়ে, যাকে আমরা নেপোটিজম বলে জানি আমাদের, তাই তো? ঠিক। এটা শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, রাজনীতি থেকে বেরিয়ে এটা মোটামুটি সিনেমা থেকে বা চলচ্চিত্র থেকে শুরু করে সঙ্গীত, অর্থনীতি সমস্ত জায়গায় আমরা দেখব শুধুমাত্র এই যে রোগ, এই রোগের আক্রমণ শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে কি অর্থনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, হ্যাঁ, সমস্ত জায়গাতে এই পরিবারতন্ত্র বা নেপোটিজম বিশাল পরিমাণে এখানে আক্রমণ করে বসে রয়েছে। তো এখানের আমাদের যেমন একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক রয়েছে, পাশাপাশি নেগেটিভ দিক রয়েছে। নেগেটিভ দিক প্রথমে আগে বলি যে এই পরিবারতন্ত্র বা এই নেপোটিজমের মেইন নেগেটিভ দিক হচ্ছে আমার যে পূর্বজ, অর্থাৎ যার মাধ্যমে আমি এখানে এসেছি, হুম, তো কি হচ্ছে, হয়তো আমি সেই জিনিসের জন্য ক্যাপাবল নয়, বা আমি সেই জিনিসটা ততটা কিছু দিতে পারবো না, আমার সেই ক্যাপাসিটি বা সেই গুণগুলো নেই, কিন্তু আমার বাবা বা আমার পূর্বজ যেহেতু এই ক্ষেত্রে তারা অনেক বেশি একজন মূল্যবান ব্যক্তিত্ব কিংবা অনেক বেশি বিখ্যাত ব্যক্তিত্ব, তো তাদের হাত ধরে আমি এসেছি, কিন্তু আমার দেওয়ার মতো কিছু নেই, অথচ আমি একটা একটা পজিশনকে হোল্ড করছি, এবং আমি এই হোল্ড করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি সঠিকভাবে এগিয়ে যেতে পারছি না। এটা একটা নেগেটিভ দিক, অর্থাৎ সমাজকে কিছু দেওয়ার মতন আর কিছু নেই। হ্যাঁ, একটা বোঝা যেন বহন করে চলছে একটা রাজনৈতিক দল হতে পারে বা কোনো একটা সংস্থা হতে পারে। আবার পাশাপাশি পজিটিভ দিক যদি দেখি আমরা, যে প্রত্যেকটা জিনিসের নেগেটিভ বা নেতিবাচক দিকের পাশাপাশি ইতিবাচক দিক থাকে। যেমন এখান থেকে কিছু প্রফিটও রয়েছে। প্রফিট বলতে ধরে নাও কারো এক পিতা হচ্ছে সিনেমা করে বা চলচ্চিত্র করে, এবার তার মানে সেই লোকটি, আমি খুলেই বলছি, ধরে নিচ্ছি আমরা অমিতাভ বচ্চন, একটা উদাহরণ হিসাবে। হ্যাঁ, অমিতাভ বচ্চন খুব ভালো একজন আমাদের বলিউডের একটা, শুধুমাত্র আমাদের বলিউডের নয় সারা বিশ্বের একটা খুব ভালো একজন ইমেজ আমাদের কাছে। তার ছেলে অভিষেক বচ্চন। এবার আমরা অনেকেই বলতে পারি যে ও তো নেপোটিজমে এসছে, কিন্তু এটাও তো মানতে হবে ওনার বাবা অর্থাৎ অমিতাভ বচ্চন যে জায়গাটি তৈরি করেছেন। আচ্ছা, আমাদের গাইডের কেন দরকার হয়? আমরা কোনো কিছু প্রিপারেশন নিয়েছি, গাইডের কেন দরকার? আমি নিজেও তো প্রিপারেশন নিতে পারি। উনি তো ঠিক। এমন কিছু, ওনার কাছে মেশিন নেই যে উনি আমাকে গুলে খেয়ে দেবেন। হ্যাঁ, উনি কি করতে পারেন, আমার এই যে 100 ঘন্টার জার্নি, এই 100 ঘন্টার জার্নিকে 10 ঘন্টা করে দিতে পারেন। অর্থাৎ আমি এদিক ওদিকে ঠেকে ঠুকে গিয়ে শিখবো, বা আমি সিলেবাসের কোনটুকু পড়া উচিত বা কোন বিষয়গুলো আমার পরীক্ষায় সব থেকে বেশি আসে আর কোনটা আসে না, সেটা জানতেই আমার অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে। আর যারা গাইড থাকেন তারা আমাদের গাইড করে বলে দেন, হ্যাঁ তুমি এই সেই বিষয়গুলোকে ভালো করে দেখো, বা এইভাবে তুমি যদি তোমার প্রস্তুতি নাও তাহলে তুমি সফলতার দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। ঠিক সেইরকম ভাবেই পরিবারতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই যে যে ক্ষেত্রে রয়েছে, কি রাজনীতি, কি চলচ্চিত্র, কি অর্থনীতি, কি অন্য আরো বিষয়গুলোর বা ক্ষেত্রগুলো রয়েছে, সেখানে তার পিতা বা পূর্বজরা আহ, যে জিনিসটাকে এগিয়ে নিয়ে এসছে সেটাকে ছোটবেলা থেকে সে দেখছে, তাহলে কি অটোমেটিক্যালি সেই বিষয়ে সে এক্সপার্ট হয়ে যায়। মানে আমরা কথায় কথা বলি না, মারোয়ারিরা হচ্ছে তাদের রক্তের মধ্যে ব্যবসা রয়েছে, কেন কেন বলি আমরা, তাই না? কারণ এখানে কিন্তু পরিবারতন্ত্র, মারোয়ারিরা এমপ্লয়ি হায়ার করে কিন্তু সমস্ত ফিনান্স ম্যানেজ করতে দেয় তার নিজের বাড়ির লোককে। ওকে, তাদের যে পুরো ফিনান্স ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা সম্পূর্ণ দায়িত্ব দেয় তার বাড়ির লোকে। সে তার ছেলে হতে পারে, তার মেয়ে হতে পারে, বা অন্য কেউ হতে পারে বাড়ির সদস্য, অন্য কাউকে দিতে, অন্য কেউ এমপ্লয়ি হিসেবে থাকবে। কেন? বিশ্বাসের একটা জায়গা,
প্লাস ছোটবেলা থেকে তার নিজের সন্তানকে বা নিজের লোককে যতটা ভালোভাবে বা নিপুণভাবে শেখাতে পেরেছে, অন্য কাউকে হয়তো সেটা শেখানো সম্ভব নয়, বা সেখানে সে অন্য কিছু আর নিজের থেকে কিছু একটা স্বতন্ত্র ব্যবসা বা অন্য কিছু খুলে ফেলতে পারে। এখানে একটা ইনসিকিউরিটির ব্যাপার রয়েছে। সবকিছু মিলিয়ে মানে পরিবার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। বলে ভাই। হ্যাঁ, আমার এইখানে একটা কথা বলার আছে যে পরিবার গুরুত্বপূর্ণ বিষয় ঠিক, কিন্তু এখন আমার এই গল্পগুলো শুনতে শুনতে, কথাগুলো শুনতে শুনতে আমার একটা জায়গাতে খটকা লাগছে যে পরিবার বর্তমানে আমাদের উপর কেমন প্রভাব ফেলছে। যদি অ্যাকচুয়ালি শুধু ভারতবর্ষের কথা বলি, চল ভারতবর্ষের কথা বাদ দিলাম, আমার তো শুধু বাঙালিদের কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, তো আমার কোথাও যেন মনে হচ্ছে এই পরিবারতন্ত্র একটা বোঝা হয়ে চেপে গেছে প্রত্যেকটা পরিবারে। একদম একদম। একটা ভারকে জোর করে বহন করতে হয়, সেটা মানে শৈশবে আমাদের হাত ধরে বড় করাটা, আমাদেরকে হাঁটতে শেখানোটা একটা অন্য দিক যাচ্ছে, কিন্তু চিরকাল আমি হাত ছাড়বো না, এটাই হচ্ছে পরিবারের এখন বর্তমান সংজ্ঞা হয়ে দাঁড়াচ্ছে। এইটা কোথাও যেন আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমাদের এলাকায় বল, আমাদের চারপাশে বল, আমাদের সমাজে বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে ওই শিশুটিকে আমি জন্ম দিয়েছি এবং তার সমস্ত, তাকে হাঁটতে শেখানো, তাকে কথা বলতে শেখানো, তাকে ছোট থেকে বড় করা, সমস্ত কর্তব্য আমি এক এক করে পালন করেছি। সুতরাং তার জীবনের সমস্ত কিছুর একেবারে কি বলবো কর্তৃত্ব কেবল আমার। এই যে পরিবারতান্ত্রিকতার একটা বোঝ হচ্ছে কর্তৃত্ব বজায় রাখা, এইটা কোথাও একটা বিপদ ফেলছে আমাদেরকে, নতুন করে পথ তৈরি করতে দিচ্ছে না আমাদের ছেলে মেয়েদেরকে। হ্যাঁ, একদম একদম। পরিবারতন্ত্র একটা এটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে যে আমাদেরকে নতুন করে বাঁচতে অথবা নতুন করে একটা পথ তৈরি করার পথে সবসময় বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রাচীন তত্ত্ব। প্রাচীনতাকে তারা আগলে রেখেছে, নতুন জেনারেশনের সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যেটা জেনারেশন গ্যাপ বলে আমরা মোটামুটি ভাবি। একদম। আমাদের সাথে 25 বা 30 বছর আগেকার মানুষের মানসিকতার একটা মিল হচ্ছে না, এটা আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। ফলে আজকের দিনে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা এই ধরনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি, অথবা পেলে পড়ার পর যে সম্ভাবনাগুলো আমরা দেখছি বা রেজাল্ট খারাপ করার পর যে জিনিসগুলো আমরা ঘটতে দেখছি, আত্মহত্যার প্রবণতা, আমার কোথাও যেন মনে হচ্ছে এর পেছনে এই পরিবারতন্ত্রের একটা দানবিক প্রয়াস কাজ করছে। কোথাও পরিবারের একটা প্রচন্ড অস্বস্তিকর একটা নারকীয় যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আমাকে এই রকমই হতে হবে, একেবারে মোমের পুতুলের মতো সঠিকভাবে যদি গড়ন হয় তো আমি কারেক্ট, না হলে আমি ভুল, আমাকে এই পরিবার মানবে না, আমার পরিবার যদি পছন্দ না করে আমাকে তাহলে তো আমার সমাজ আমাকে মানবে না, আমি তো কোথাওই থাকলাম না, কোথাও আমার প্রয়োজন নয়, আমি কারো প্রয়োজনে লাগতে পারছি না। ফলে কোথাও পরিবারতন্ত্রের এখন বর্তমান রূপটা বোধ পাল্টে গেছে। আগে ছিল কর্তব্যবোধ, আর এখন কর্তব্য থেকে কখন যে স্ট্যান্ডার্ড চলে গেছে কর্তৃত্বতে, সেইটা আমরা ভুলে গেছি। আমরা সেই পাঁচ বিচারটা ভুলে যাচ্ছি, সেই সীমার একটা আমাদের কখন পার করে গেছি। আমাদের পড়াশোনার জগতে বলা হোক, কর্মজগতে বলা হোক, যেমন যদি আমাকে এখন কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি করো, তো আমি বলবো যে আমি পড়াই। তো মানুষ কি বলবে যে হ্যাঁ ঠিক আছে পড়াও, সেটা বুঝলাম পড়াও, কিন্তু আর কি করো? আরে বাবা পড়াই, এটাই আমার কাজ। না না সেটা না, বলছি তুমি আর আর কি করো? আর প্রশ্ন হলো আমি তাকে এটা কি করে বুঝাবো যে এটাই আমার কাজ, এটাই আমার পেশা, এটাই আমার নেশা? কিন্তু তার মনস্তাত্ত্বিক চিন্তাগুলো কি বলছে, এসব করে হবে না বাবা, তুমি একটু জমিতে গিয়ে কাজ করো, একটু ব্যবসা করো, একটু দালালি করো, একটু এটা করো, একটু মানে আমার মতো করে তুমি কেন ভাবতে চাইছো না সেটা ও ভাবছে। আমি ভাবছি এই মানুষটা আমার মতো করে কেন দেখতে পাচ্ছেন। এই যে জেনারেশন গ্যাপটা হয়ে গেছে না, আমার মনে হয় আমাদের দেশে সবচেয়ে বেশি এই জিনিসটা চলছে। আমার যেটা মনে হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি এটা চলছে যে তুমি অমুক ক্যাটাগরিতে যদি পৌঁছাতে পারো তাহলে তুমি তোমার পরিবারের নাম উজ্জ্বল করবে, না হলে তো একটা পুরো লাইট অফ হয়ে গেল তোমার পরিবারের। ঠিক আছে, এ তো অনুজ্জ্বল এবং অন্ধকার হয়ে গেল। তুমি যদি মাধ্যমিক পাস করো সেরা রেকর্ড করে, তাহলে ভাই তুমি আমার পরিবারের নাম উজ্জ্বল করলে, বংশের গৌরব তুমি, আর না হলে তুমি একদম নিভে যাওয়া প্রদীপ। ঠিক আছে, তোমার দ্বারা কিছু হবে না। তোমাকে কি আমি ওই একটা দু চারটে গরু কিনে দিই, ওই যে বলি না পড়াশোনা না করলে গরু ছড়া, মানে পড়াশোনা করবো কোন স্টাইলে করবো, নাকি আমার বাবা যে স্টাইলে আমাকে দেখাতে দিয়েছে সেই স্টাইলে করতে হবে। কোথাও যেন আমার মনে হচ্ছে সেই পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনা খুব বেশি সন্তানের উপর এখন প্রভাব বিস্তার করছে, যেখানে বলা হচ্ছে আমি এমন জিনিসগুলো পাইনি, কিন্তু তুই যদি এমনটা না পারিস তাহলে তোর জীবন ব্যর্থ, তোর জীবন তো ব্যর্থ এবং
তুই আমার মুখ ডোবানোর জন্য, মুখ কালো করার জন্য যথেষ্ট হচ্ছে। যদি এইটা না করতে পারিস, অর্থাৎ আমরা আমাদের স্বপ্ন দেখছি না, আমরা জোর করে সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছি যেটা আমাদের আগের জেনারেশন করতে চেয়েছিল। এবার আমাদের স্বপ্নটা তো অবচেতনে থেকে গেল। এবার আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কি করবো, সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তুমি এমনটাই হয়ে রাখো। তো আমি ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, জোর করে আমার পরিবার আমাকে ইঞ্জিনিয়ার তৈরি করবে। আর সেখানে তো আমাকে মানাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমি সারা জীবন এই কষ্ট করে এই অন্তর্দ্বন্দ্বে থাকলাম যে আমি জীবনে কিছু যদি সফলতা মনে করি তো ডক্টর হওয়া, কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে পরিবারের কারণে এই জায়গাতে। কিন্তু সবসময় আমার চিন্তা ভাবনা থাকবে আমার পরবর্তী জেনারেশনে কেউ যেন ডক্টর হয়। এবার তার ইচ্ছাটাকে আমি গুরুত্ব না দিয়ে আমি এবার, এটাও তো একটা পরিবারতন্ত্রই চলছে, একটা একটা ঐতিহ্য যে তুমি আমার চিন্তাটাকে বহন করবা, তুমি করতে বাধ্য, কারণ আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে আমি এই সমাজে একটা সম্মান দিয়েছি, একটা পরিচয় দিয়েছি, তোমাকে এটা বহন করতে হবে। কোথাও যেন পরিবারতন্ত্রের একটা এই কুফল আমাকে খুব বেদনা দেয় এখনো পর্যন্ত। এটা চারিদিকেই ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি ঘটছে। আমাদের এই বাংলায় দেখা যাচ্ছে যে খুব বেশি সংখ্যক ছেলে মেয়েরা সায়েন্স নিতে চাইছে না মাধ্যমিকের পরে, কিন্তু তারা বাধ্য হচ্ছে। সে নিজের পরিবারের কারণে হোক বা পরিবার পরিজনদের কারণে হোক, বাধ্য হচ্ছে সেই সাবজেক্টটা নিতে যেটা ওর ভালো লাগে না। ওর ভালো লাগে না, ও পারে না, ওর অস্বস্তি হয়, নতুন করে চিন্তা করতে পারে না, ওর বাধা হয়, কিন্তু ওকে সেটা বহন করতে হয়। ফলে সেখানে শিক্ষা তো কাঠগড়ার আসামির মতো করে দাঁড় করিয়ে দিচ্ছে ওকে, তো সবসময় একটা প্রেশারে রাখছে। হ্যাঁ, যেটা মনে হলো আর কি তোর এই আলোচনাতে, আমার যেটুকু মনে হলো যে এখানে মানে তারা যেটা হতে পারেনি, বা আমাদের যারা বয়স্ক বলে বা আমাদের গুরুজন অভিভাবক বলে যাদের মনে করি, তারা যেটা হতে পারেনি সেইটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার একটা হ্যাঁ, এই একটা প্রবণতা আছে। বা প্রবণতা এটা তাদের রয়েছে। ঠিক আছে? আর এই বিষয়ে শুধুমাত্র আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে এখানে আমি দুটো শব্দ বলবো, একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে পিতা। বাবা হওয়ার জন্য এই লক্ষ লক্ষ স্পাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ স্পামের দরকার হয় না, তার থেকে একটি শুক্রাণুই দরকার হয়। কিন্তু সেই শুক্রাণুর মাধ্যমে যখন একটা সন্তান জন্ম হলো, সে হয়তো বাবা হতে পারলো, কিন্তু পিতা হওয়া আলাদা জিনিস। পিতা হওয়া মানে কর্তব্য বোধ থাকবে, তার কর্তব্য পালনের একটা চেষ্টা থাকবে। সেইটা যে পর্যন্ত সম্পূর্ণতা না পাবে সে পর্যন্ত সে পিতা হতে পারবে না। এই জন্যই আমার মনে হয় আমাদের সমাজে অনেক বাবাই শুধুমাত্র বাবা হয়ে গেছে, পিতা আর হতে পারেনি। কখনো সন্তানের মুখ থেকে শোনা হয় না তোমার কোনটা ভালো লাগে, তুমি কি হতে চাও। না, তার আগে চাপিয়ে দেওয়া হয় তোমাকে এটা হতে হবে, তোমাকে সায়েন্স পড়তে হবে, তোমাকে ওটা করতে হবে। মানে তাদের নিজস্ব চয়েসটা অলরেডি আমি নিজেকেই চয়েস করবো, আমি আমার স্বাধীন মানুষ হিসেবে একটা গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থায় আমি স্বাধীন চিন্তা ভাবনা করতে পারবো এবং স্বাধীনভাবে আমি আমার জীবনের বা কেরিয়ারের সিদ্ধান্ত নিতে পারবো, এইটাই স্বাভাবিক হওয়া উচিত, তাই না? কিন্তু এখনো খুব দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের পিতামাতাকে সেই একই জিনিস দেখতে পাওয়া যায় যে তারা নিজেদের ইচ্ছেগুলোকে জোর করে তাদের সন্তানের উপর চাপিয়ে দেয়। এতে করে সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায়, এমনকি আত্মহত্যার দিকেও অনেক সন্তানই ধাবিত হয়, যেটা সত্যি একটা ডার্ক সাইড আমাদের সোসাইটির। তো পরিবারতন্ত্রের এগুলো সত্যি মানে একটা সামাজিক অবক্ষয়ের যে জায়গা, সেই জায়গাগুলো খুব স্পষ্টভাবে চিহ্নিত করে। আমার কি মনে হয় যে আমরা তো প্রত্যেকটি মানুষ কিছু না কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করেছি। এবার গুণগুলো যদি সঠিক পরিবেশ পাই, সঠিক পারিপার্শ্বিক প্রেক্ষাপট পাই, তাহলে কিন্তু সেই গুণগুলো বিকশিত হতে পারবে। এবং দেখা যায় যে পশু পাখি বা মনুষ্যেতর যে প্রাণীরা, তাদের যে গুণগুলো থাকে তা খুব নির্ধারিত গুণ। যেমন ধরা যাক যে একটি গান বা কবিতা অনুযায়ী বলা যায় যে সেখানে কবি বলছেন যে হে ঈশ্বর, তুমি পাখিকে তুমি গান দিয়েছো, সে গানটাই গায়, এর বেশি কিন্তু কিছু করে না। কিন্তু তুমি আমাকে তো গান দাওনি, আমাকে দিয়েছো স্বর, আমি স্বরটা সেটা প্রয়োগ করে গান করি। বলছে এরকম যে পাখিরে দিয়েছো গান, গাই সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছো স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। তো মানুষকে সে সুযোগ দিতে হবে। এই একদম
চার দেওয়াল নামক যে পরিবার, সেটাকে ভেঙে দিয়ে মানুষকে একটু উচ্চতর চিন্তা ভাবনায় পৌঁছাতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়বো। আমাদের সমাজ, আমাদের দেশ অনেক পিছিয়ে গেছে শুধুমাত্র এই একটা মিথ্যে মৃত একটা ব্যবস্থাকে কেন্দ্র করে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা ঐতিহ্যের নাম দিয়ে সেটাকে বহন করা। হ্যাঁ, সেখানে মানুষটাই আর থাকছে না, তার সহজাত প্রবৃত্তিগুলো কখন মারা গেছে অথবা কোনোদিন বিকশিতই হলো না, তার জীবনটা পার হয়ে গেল। এমনটা কেন? তো আমার মনে হয় যে আমাদের সমাজে এখনো কতগুলো এই ত্রুটিগুলো থেকে গেছে, যার কারণে আমাদের মনে হয় শিক্ষিত মহলে এই পরিবারতন্ত্র বিষয়টিকে নিয়ে আরেকটু চর্চা করা দরকার। তাহলে আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন ওই আমাদের আমরা যে গ্যাপটার মধ্যে দিয়ে বড় হলাম, সেই গ্যাপটা যেন আমাদের পরবর্তী জেনারেশন না পায়। এটা আমাদের শিক্ষিত মহলকে খুব বেশি গুরুত্বপূর্ণ চিন্তা করতে হবে এই সব টপিক নিয়ে। আমার তো এইটুকুই বলার। হ্যাঁ, মানে এই জিনিসটা আশা রাখতে পারি আমরা যে সুশীল সমাজে, যে লেখালেখির মাধ্যমে বর্তমানে যারা লিখছেন বা লেখালেখির মধ্যে রয়েছেন, তাদের লেখার মধ্যে যদি সমাজের এই জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখানো হয়। দু একটা মুভিতে বা সিনেমাতে দেখানোর চেষ্টা হয়েছে, 3 ইডিয়ট থেকে শুরু করে কিছু মুভি, যেখানে হ্যাঁ ইচ্ছেটাকে, মানে তার কোথায় মানে ট্যালেন্ট রয়েছে বা তার গুণগুলো কোথায় রয়েছে সেটাকে চিহ্নিত করে সেই দিকে চলা। আর সমস্ত বাবা মা বা অভিভাবক যারা যারা পরিবারের রক্ষক বা প্রধান বলে পরিগণিত তথাকথিত আমাদের সমাজে, তো তাদেরও কর্তব্য এটা যে তাদের সন্তানেরা বা ছোটরা তারা কি হতে চায় তাদের ইচ্ছেটাকেও শোনা। আমার মনে হয় শুধু অভিভাবক হিসেবে নয়, বন্ধু সুলভ আচরণের মাধ্যমেই তাদের ভবিষ্যৎ, হ্যাঁ আমার মনে হয় তাদের ভবিষ্যৎ আরো বেশি সুখের এবং আনন্দের হবে। হ্যাঁ, এইরকম আশা নিয়েই আমরা মানে ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে অনেক অনেক কিছু আমরা পেতে পারি। এইভাবে যদি আমরা আমাদের ভাবনাগুলোকে পরিবর্তন করতে পারি, তাই না? তো আজ এতটুকুই থাক। আবার আমাদের আগামী প্রোগ্রাম কবে হবে এই বিষয়ে একটু যা বলবি বল দর্শককে। হ্যাঁ, আগামী শনিবার, মানে আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে শনিবার করে। আজকে আমাদের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা একটু দেরিতে উপস্থিত হয়েছি, তো দু একজন আমি দেখেছিলাম প্রথমে যুক্ত হয়েছিল, কিন্তু তারা অনেকেই মানে পরে নিরাশ হয়ে ফিরে গেছেন। তো আশা করব পরের শনিবার থেকে তাদের প্রবলেম চলছে, একদম এই ইন্টারনেটের সমস্যা। তো যাই হোক, পরে দেখতে পারো, ব্যাপার না। আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেক সপ্তাহে হবে শনিবার করে রাত্রি 9টা থেকে, বিভিন্ন বিষয় নিয়ে। আজকে হলো পরিবারতন্ত্র বিষয় নিয়ে। যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখবেন পরে তাদেরকেও ধন্যবাদ। পরবর্তীতে এই পুরো ভিডিওটা বাংলা অডিয়েন্স চ্যানেলে, ইউটিউব চ্যানেলেও পোস্ট করে দেওয়া হবে, সেখানেও দেখতে পাবেন সবাই। তো আজকের বিষয় ছিল পরিবারতন্ত্র। পরবর্তী বিষয় অবশ্যই ফেসবুক এবং আমাদের এই আঁখি পেজে অবশ্যই আপডেট দেওয়া হবে যে কি বিষয় নিয়ে আমাদের পরবর্তী চর্চা হবে, পরবর্তী আলোচনা হবে। কেবল সাহিত্য নয়, কেবল অর্থনীতি বা রাজনীতি নয়, সমস্ত দিক থেকে আমরা একটা আলোচনা করব। চেষ্টা করব সেটা যেন নোট ভিত্তিক আলোচনা না হয়, সেটা যেন সাধারণ মানুষের অন্তরাত্মা থেকে উঠে আসা কতগুলো কথা, যা আমাদের মনে হয়, যা আপনাদের মনে হয়। চেষ্টা করবো আপনাদের সাথে যুক্ত থাকার। এই তো, এইটুকু বলে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, তার থেকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা টপিক আমাকে সুযোগ দিয়েছে আলোচনা করার। এই পুরো আলোচনা পর্বটার পুরো গুরুভার সেই নিয়েছে এবং তারই মস্তিষ্ক প্রসূত থেকে এই চিন্তাটাই বেরিয়ে এসছে যে আমরা এরকম একটা আলোচনা করতে পারি। মানে কিছুই করছি না তো কিছু তো করি, এইরকম একটা ব্যাপার কোথাও যেন আমাদের মধ্যে কাজ করেছে। তো এই বলে আমি শেষ করছি আমার আলোচনা। কার্তিক। ঠিক আছে, আমারও আর বিশেষ কিছু বলার নেই। মোটামুটি আমরা এই সমস্ত উদ্দেশ্যগুলো নিয়েই আমরা এই পেজটি ক্রিয়েট করেছি এবং প্রত্যেক সপ্তাহে ঠিক এরকম ভাবেই গঠনমূলক আলোচনা আমরা করব। সেটা সমাজ বিষয়ক হতে পারে, সাহিত্য বিষয়ক হতে পারে, বা অন্যান্য যে কোনো বিষয় হতে পারে, তবে গঠনমূলক আলোচনা হবে। তো আশা করি সকলে উপকৃত হবেন। ধন্যবাদ। নমস্কার।